Hello friends, welcome to you. Today we will discuss power of RC circuit. আজকের ক্লাসে আমরা এসি ফান্ডামেন্টালের আরো একটা ইম্পর্টেন্ট পোর্শন জেনে নেব, সেটা হলো যদি সার্কিটে আর এবং সি প্রেজেন্ট থাকে তাহলে সার্কিট কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে, কি পরিমাণ পাওয়ার নিচ্ছে বা আরসি সার্কিটের পাওয়ারটা ঠিক কি হয়। আজকের ক্লাসে আমরা সেটা দেখে নেব। কেমন? আরসি সার্কিট শুরু করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। মাথায় রেখে শুরু করলে তবে আমাদের পাওয়ার অফ আরসি সার্কিট বুঝতে এবং শিখতে সুবিধা হবে। তাহলে চলো সেই যে প্যারামিটারগুলো, সেই যে জিনিসগুলো যেগুলো আমাদের জানা থাকলে এইটা স্টাডি করতে সুবিধে হবে, চলো সেগুলো আমরা ছোট্ট করে দেখে নিই। কেমন? কিছুই নয়, প্রিভিয়াস ক্লাসে আমরা যে অ্যাক্টিভ পাওয়ার পড়েছিলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার পড়েছিলাম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি পাওয়ার হয়, ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে কি পাওয়ার হয়, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কি পাওয়ার হয়, জাস্ট সেগুলো আরেকবার একটু দেখে নাও। যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো, আর যদি না দেখতে চাও নো প্রবলেম। এখানে আমি আবার একটু ব্রিফলি ডিসকাস করে দিচ্ছি প্রিভিয়াস যে পাওয়ারগুলো সম্পর্কে, প্রিভিয়াস ক্লাসে যে পাওয়ারগুলো সম্পর্কে ডিসকাস করেছি সেগুলো আজকের ক্লাসে আবার ছোট্ট করে একটু ডিসকাস করে দিচ্ছি। তার ফলে কি হবে, আমাদের আরসি সার্কিট বুঝতে সুবিধা হবে। কেমন? তো চলো শুরু করছি। আমাদের এসি ফান্ডামেন্টাল যে আমরা পড়ছি এখানে তিনটে এলিমেন্ট নেই, কিন্তু আমাদের সমস্ত রকমের অ্যানালাইসিস বলো, ডিসকাশন বলো, সবটাই কিন্তু তিনটে সার্কিট এলিমেন্ট। কি কি? আর, এল অ্যান্ড সি। আচ্ছা, R stands for resistance and this is the symbolical representation of resistance, that is R. And L stands for inductor and this is the symbolical representation of inductor. And C stands for capacitor and this is the symbolical representation of capacitor. এই অবধি কিন্তু জানা প্রত্যেকেরই আছে, যারা এই ক্লাসটা দেখছে প্রত্যেকের এটা জানা আছে যে R stands for resistance and this is the symbolical representation of resistance in a circuit, where L is the inductance and this is the symbolical representation of inductance or coil. coil কিছুই নয়, জাস্ট একটা কন্ডাক্টরকে যখন আমরা কোনো অবজেক্ট মিন্স কোর, মানে সেটা হতে পারে এয়ার কোর, সেটা হতে পারে ফেরাইট কোর, যে কোনো কোরের উপরে যখন ওটাকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে একটা কয়েলের রূপ দিচ্ছি, সেটাই কিন্তু কুণ্ডলীর রূপ দিচ্ছি, সেটাই কিন্তু কয়েল। অ্যান্ড সি ইজ নাথিং বাট ক্যাপাসিটার, দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ক্যাপাসিটার। এই অবধি ঠিক আছে? আচ্ছা, এবার আসছি, সিম্বল হয়ে গেল এবং কি দিয়ে ডিনোট করি সেটাও হয়ে গেল। আচ্ছা, আর এর ইউনিট কি? ওহম। এল এর ইউনিট কি? হেনরি। সি এর ইউনিট কি? ফ্যারাড। তাহলে আর এর ইউনিট হলো ওহম, এল এর ইউনিট হলো হেনরি, সি এর ইউনিট হলো ফ্যারাড। কমপ্লিট। এরপর আমরা দেখে নেব ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট কি হয় ইন কেস অফ আর, এল অ্যান্ড সি। In case of pure resistance, voltage and current both are in phase. কি বললাম? In case of pure resistance, voltage and current are in phase. That means there is no angle in between voltage and current. Voltage এবং কারেন্টের মধ্যে কোনো phase difference নেই। That means তারা একসাথে আছে। তার একসাথে আছে মানে that means phi, the phase angle between voltage and current in case of pure resistance is 0. আবার একবার বলছি, অ্যাক্রস আর যখন আমরা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করব সেখানে কি দেখতে পাবো? ভোল্টেজ এবং কারেন্ট বোথ আর ইন ফেজ। দ্যাট মিনস দেয়ার ইজ নো অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট. So phi indicates the phase angle between voltage and current is 0. Okay. এরপরে চলে আসছি in case of inductor. ইন্ডাক্টরের ক্ষেত্রে voltage is leading with respect to current by 90 degree or pi by 2. কি হলো তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে? voltage is leading with respect to current, কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ লিডিং। কতটা লিডিং? লিডিং মানে জাস্ট কিছুই না, সহজভাবে বুঝতে গেলে
ভোল্টেজটা কারেন্টের থেকে এগিয়ে আছে, কত ডিগ্রিতে এগিয়ে আছে? 90 ডিগ্রিতে এগিয়ে আছে। ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, যখন আমরা কোনো পিওর ইন্ডাকটিভ সার্কিটে আমরা যখন অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখব যে ভোল্টেজটা এগিয়ে আছে, কারেন্টটা পিছিয়ে আছে। কারেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে ভোল্টেজের রেসপেক্টে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কারেন্ট পিছিয়ে আছে ভোল্টেজের রেসপেক্টে। অর অন্যভাবে বলা যায় ভোল্টেজ এগিয়ে আছে, আর ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইন কেস অফ পিওর ইন্ডাক্টর দ্য ফেজ অ্যাঙ্গেল অর ফেজ শিফট ইজ 90, কিন্তু আমরা ইন কেস অফ পিওর রেজিস্টর ফেজ শিফট অর ফেজ অ্যাঙ্গেল কত পেয়েছি? ইজ 0, whereas ইন কেস অফ পিওর ইন্ডাক্টর ফেজ শিফট ইজ 90 ডিগ্রি। এরপরে চলে আসছি ক্যাপাসিটর। In case of pure capacitor, current is leading with respect to voltage কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে। আবারও বলছি, in case of pure capacitor, current is leading with respect to voltage by 90 degree, or voltage is lagging with respect to current by 90 degree. So phase shift কত এখানে? phase shift is 90। ঠিক আছে, current is leading with respect to voltage by 90 degree. In case of pure inductor, voltage is leading with respect to current by 90 degree. In case of pure resistance, voltage and current are in phase, that's why phi is 0. In case of inductor phi is 90, in case of capacitor phi is 90। তাহলে দেখো, যদি আমরা ইন ফেজ এবং আউট ফেজের কনসেপ্টে দেখি, তাহলে ইন ফেজে কোন ক্ষেত্রে ইন ফেজে থাকছে? অনলি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এন্ড কারেন্ট আর ইন ফেজ, বাট ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এন্ড কারেন্ট দে আর আউট অফ ফেজ অফ 90 ডিগ্রি। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার আছে? প্রত্যেকের ক্লিয়ার আছে? এই অবধি তো কোনো সমস্যা থাকার কথা নয়। যদি তাও সমস্যা থাকে আমাকে একবার কমেন্টের মাধ্যমে জানিও, আবার এগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করব, কেমন? তো এরপরে আমরা দেখে নেব যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে কি পাওয়ার কনজিউম করে। এরপরে আসছি পাওয়ার। আচ্ছা, বেসিক্যালি আমরা কি দেখেছি? পাওয়ার দুটো ধরনের পাওয়ার, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আমরা আর, এল এবং সির যে সেপারেটলি যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা কি দেখেছি? অ্যাক্টিভ পাওয়ার অনলি কনজিউম করে কে? রেজিস্ট্যান্স অনলি অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, whereas ইন্ডাক্টর অর ক্যাপাসিটর কি কনজিউম করে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে রেজিস্ট্যান্স, whereas ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর এই দুটো এলিমেন্ট কিন্তু অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। যখন সেপারেটলি তারা থাকবে, মানে অনলি আর অনলি সি, তখনই কিন্তু তারা অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, whereas অনলি রেজিস্ট্যান্স অর রেজিস্ট্যান্স অ্যালোন, যখন সার্কিটে শুধুই যখন রেজিস্ট্যান্স থাকবে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, সার্কিটে যখন ইন্ডাক্টর থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, সার্কিটে যখন ক্যাপাসিটর থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে। তাহলে এবার আমরা অ্যাক্টিভ পাওয়ারকে পি দিয়ে ডিনোট করছি, এবং যখন আমরা আর এর জন্য দেখছি দ্যাট ইজ পি আর, দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার ফর রেজিস্ট্যান্স। পি আর আমরা অ্যাক্টিভ পাওয়ারের যে ফর্মুলা জেনেছি সেটা কি? ভি ইন্টু আই ইন্টু কস ফাই, voltage into current into cosine angle between voltage and current, that is nothing but phi or phase angle. In case of pure resistance, phi is 0, phi কত? 0, so cos 0 is 1. তাহলে PR is equal to V into I, তাহলে অ্যাক্টিভ পাওয়ার for pure resistance is the multiplication of voltage and current. ওকে, এরপরে আমরা দেখব রিঅ্যাক্টিভ পাওয়ার ফর রেজিস্ট্যান্স। রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, এবং যেহেতু রেজিস্ট্যান্সের জন্য আমরা দেখছি তাই জন্য আমরা কি লিখলাম? কিউআর। কিউআর এর ফর্মুলা কি? ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই। তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু সাইন ফাই, এখানে ফাই কত? 0, সাইন 0 ইজ 0, সো রিঅ্যাক্টিভ পাওয়ার ফর পিওর রেজিস্ট্যান্স ইজ 0।
তাহলে কি দেখলাম, রেজিস্ট্যান্স অনলি কনজিউম অ্যাক্টিভ পাওয়ার, কিন্তু কোনো রকমের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। এই অবধি কিন্তু মাথায় রাখতে হবে যে রেজিস্ট্যান্স অনলি কনজিউম করে অ্যাক্টিভ পাওয়ার, কোনো রকমের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। এরপরে চলে আসছি ফর ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ারকে PL দিয়ে ডিনোট করছি, অ্যাক্টিভ পাওয়ার ফর ইন্ডাক্টর, সেই জন্য লিখেছি PL is equal to V into I into cos phi. Cos 90, phi is nothing but the angle between voltage and current, তাহলে তার কোসাইন নিলে কি হবে, cos 90, cos 90 is 0, so active power for pure inductor is 0. কি বলছি, অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা আমরা কি দেখেছি, V into I into cos phi, অ্যাক্টিভ পাওয়ারকে P দিয়ে ডিনোট করেছি, এবং যেহেতু আমরা ইন্ডাক্টরের জন্য দেখছি সেই জন্য লিখলাম কি PL is equal to V into I into cos phi. What is phi? Phi is the phase angle between voltage and current. তাহলে in case of pure inductor voltage এবং কারেন্টের মধ্যে ফেজ শিফট কতটা, 90 ডিগ্রি, cos 90 is 0, so PL is equal to V into I into 0, that means PL is equal to 0, means ইন্ডাক্টর কোন রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। PL স্ট্যান্ডস ফর অ্যাক্টিভ পাওয়ার ফর ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর কোন রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। এরপরে আমরা দেখব QL। QL is equal to V into I into sin phi, phi কত 90, V into I into sin 90 means 1, তাহলে কি হলো V into I। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ইন্ডাক্টর কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, কিন্তু কি পাওয়ার কনজিউম করে, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখলাম, ইন্ডাক্টর কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এরপরে আসছি ফর পিওর ক্যাপাসিটর। পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটর দ্যাট ইজ PC is equal to V into I into cos phi. Cos phi কত 90, cos 90 is 0, so PC is equal to V into I into 0, that means PC is equal to 0. তাহলে অ্যাক্টিভ পাওয়ার ফর পিওর ক্যাপাসিটর ইজ 0। এরপর আমরা দেখে নেব রিঅ্যাক্টিভ পাওয়ার ফর পিওর ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু V into I into sin phi. Sin 90, phi is nothing but 90, sin 90 is 1, so reactive power for capacitor is equal to V into I. Sorry. তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, অ্যাক্টিভ পাওয়ার অনলি কে কনজিউম করে, অ্যাক্টিভ পাওয়ার অনলি কনজিউম করে, রেজিস্ট্যান্স অনলি কনজিউম অ্যাক্টিভ পাওয়ার, বাট কোন রকমের কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। দেখো অ্যাক্রস রেজিস্ট্যান্স QR is equal to 0, বাট PR দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার ফর রেজিস্ট্যান্স অনলি কনজিউম করে, কিন্তু কোন রকমের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। এই অবধি ঠিক আছে। এরপরে আসছি পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে। পিওর ইন্ডাক্টর কোন রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, PL is equal to 0, বাট রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, ঠিক আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এরপরে দেখছি ইন কেস অফ পিওর ক্যাপাসিটর কোন রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, দ্যাটস ওয়াই PC is equal to 0, বাট রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, দ্যাট ইজ PQ। সরি, এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটা PQ হবে না, দ্যাট ইজ QC। রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটর QC is equal to V into I। এরপরে কালকের একটু বলতে গিয়ে আমি একটু ভুল বলে ফেলেছি, অ্যাক্টিভ পাওয়ারটা সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, ফ্রম সোর্স টু লোড, ওটা আমি কালকে ভুল করে লোড টু সোর্স বলে ফেলেছি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি, বলতে গিয়ে ভুল হয়ে গেছে। এবার আসছে ডিরেকশন অফ পাওয়ার। অলওয়েজ অ্যাক্টিভ পাওয়ার অলওয়েজ ফ্লো, অ্যাক্টিভ পাওয়ার কার জন্য ফ্লো হয়, অনলি ফর রেজিস্ট্যান্স, কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, অলওয়েজ ফ্রম সোর্স টু লোড। কি বললাম, অ্যাক্টিভ পাওয়ার অলওয়েজ ফ্লো ফ্রম সোর্স টু লোড, এবং দিস পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার।
যে ইউনিপোলার মিন্স ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশনাল মিন্স একটা নির্দিষ্ট দিকে ফ্লো হয়, সেই দিকটা কোন দিক থেকে কোন দিক, ফ্রম সোর্স টু লোড। আবার বলছি, always remember in your mind that active power flows from source to load। যেহেতু সোর্স টু লোড ফ্লো হচ্ছে, অলওয়েজ সোর্স টু লোড, সেই কারণে অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার মিন্স ইউনিডিরেকশনাল। তাহলে অ্যাক্টিভ পাওয়ার অলওয়েজ ইউনিডিরেকশনাল ইন নেচার অ্যান্ড দ্য ডিরেকশন ইজ অলওয়েজ ফ্রম সোর্স টু লোড ইন কেস অফ পিওর রেজিস্ট্যান্স। আবার বলছি, ইন কেস অফ পিওর রেজিস্ট্যান্স দ্য অ্যাক্টিভ পাওয়ার ফ্লোজ ফ্রম সোর্স টু লোড, দ্যাটস ওয়াই অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিডিরেকশনাল ইন নেচার, রাইট। এরপরে আসছে রিঅ্যাক্টিভ পাওয়ার। দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার কে কে কনজিউম করে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে ইন্ডাকটেন্স আর ইন্ডাক্টর কনজিউম করে এবং ক্যাপাসিটর কনজিউম করে। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, ইন্ডাক্টর যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, ক্যাপাসিটরও কি সেম রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে? না, এদের মধ্যে একটু ছোট্ট ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে ইন্ডাক্টর যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। কি হলো, ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখো কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, দ্যাটস ওয়াই ইন্ডাক্টর যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে সেটাকে আমরা বলবো ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। আবারও বলছি, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ অ্যান্ড ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হয়। যেহেতু ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ল্যাগ করছে, তাই ইন্ডাক্টর কনজিউম করে কোন ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। অলওয়েজ রিমেম্বার, দুজনেই কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, কিন্তু ইন্ডাক্টর বেসিক্যালি কি ধরনের পাওয়ার কনজিউম করে, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই অবধি ঠিক আছে? আচ্ছা, আমরা যখন পাওয়ার ফর পিওর ইন্ডাক্টর পড়েছিলাম সেখানে কি দেখেছিলাম, রিঅ্যাক্টিভ যে পাওয়ারটা পিওর ইন্ডাকটিভ সার্কিটে ফ্লো হচ্ছে সেটা কিন্তু ইউনিডিরেকশনাল নয়, দিস ইজ বাইপোলার ইন নেচার, means source to load, load to source, source to load, load to source, twice the frequency of voltage and current। এটা আমরা দেখেছিলাম পিওর ইন্ডাক্টর সার্কিটে যে পাওয়ারটা ফ্লোজ হচ্ছে সেই পাওয়ারটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, সোর্স টু লোড আবার লোড টু সোর্স, মিন্স energy is transformed from source to load and load to source, means energy is exchanged between source and load। এবং এটা কি দেখেছিলাম, যে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে সোর্স টু লোড এবং লোড টু সোর্স সেইটা twice the frequency of voltage and current and half the time period of voltage and current। এই যে পাওয়ারটা ফ্লো হচ্ছে কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে, সোর্স টু লোড এবং লোড টু সোর্স। তাহলে সোর্স টু লোড আবার লোড টু সোর্স ফ্লো হচ্ছে, দ্যাট মিন্স দেখো ইন কেস অফ রেজিস্ট্যান্স সোর্স টু লোড ফ্লো হচ্ছিল, একটা নির্দিষ্ট দিক বরাবর ফ্লো হচ্ছিল, বাট রিঅ্যাক্টিভ পাওয়ার কি হচ্ছে, সোর্স টু লোড আবার লোড টু সোর্স। সেই জন্য আমরা কি এটাকে বলতে পারি না, দিস পাওয়ার ইজ বাইপোলার ইন নেচার, মিন্স রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে এখান থেকে কি আমরা বলতে পারেন যে রিঅ্যাক্টিভ পাওয়ার বাইপোলার ইন নেচার। তাহলে ইন্ডাক্টর যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে সেটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ইন্ডাক্টর যে পাওয়ার কনজিউম করে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ বাইপোলার ইন নেচার। বাইপোলার, ওয়াই বাইপোলার, বিকজ reactive power flows from source to load, after that load to source, twice the frequency of voltage and current। এই যে ট্রান্সফার হচ্ছে সোর্স টু লোড আবার লোড টু সোর্স, এর যে ট্রান্সফরমেশনের যে স্পিড, সেই স্পিডটা কি ভোল্টেজ এবং কারেন্টের যে ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ হারে কিন্তু এই ট্রান্সফরমেশনটা হচ্ছে। এবং যেখানে ভোল্টেজ এন্ড কারেন্ট 2 পাইতে সাইকেল কমপ্লিট করছিল সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা অনলি পাইতে কমপ্লিট করছে। অলওয়েজ রিমেম্বার, যেখানে ভোল্টেজ এবং কারেন্ট ইন কেস অফ পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে 2 পাইতে সাইকেল কমপ্লিট করছিল, সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার
অনলি পাইতে কমপ্লিট করছে এবং যেখানে ভোল্টেজ এবং কারেন্টের ফ্রিকোয়েন্সি এফ, এখানে কি 2f, টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ এন্ড কারেন্ট ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, এন্ড দিস রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ বাইপোলার ইন নেচার। এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই তিনটে জিনিস কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা যখন নিউমেরিক্যালস করব বা এই যে এই অবধি কিন্তু সকলের কম বেশি জানা যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে ইন্ডাক্টর, ঠিক আছে। কিন্তু এই যে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার এইখানে কিন্তু এটা একটু আননোন হয়তো লাগছে। এইটা এই কারণেই বললাম, এটা এই কারণে জানা, আমরা যখন পাওয়ার ফ্যাক্টর কম্পেনসেশন করব বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করব সেখানে কিন্তু আমাদের এই কনসেপ্টটা কিন্তু কাজে আসবে। সেই কারণে আমি আগে থেকে কিন্তু এটা বলে দিচ্ছি, এপিএফসি প্যানেল হোক বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হোক বা পাওয়ার ফ্যাক্টর কম্পেনসেশন হোক, কিংবা লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়ে গেলে সেখানে কম্পেনসেট করে কি করে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আনতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি ধরনের ইন্ডাক্টর আমরা অ্যাড করব না ক্যাপাসিটর অ্যাড করব, আমরা শান্ট রিঅ্যাক্টর অ্যাড করব না ক্যাপাসিটর ব্যাংক অ্যাড করব, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু বোঝার জন্য আমাদের কিন্তু এটা জানতে হবে যে ইন্ডাক্টর কনজিউম ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে দিই, ইন্ডাক্টর যদি ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে তাহলে ইন্ডাক্টর কি ডেলিভার করবে? মাইনাস ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। দ্যাট মিনস ইন্ডাক্টর ডেলিভার লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। একটু কনফিউজিং হয়ে গেল না? আচ্ছা, বলছি ইন্ডাক্টর তাহলে কি কনজিউম করছে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই অবধি কমপ্লিট। ইন্ডাক্টর ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। তাহলে ইন্ডাক্টর যখন ডেলিভার করবে কি ধরনের পাওয়ার ডেলিভার করবে? মাইনাস অফ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। দ্যাট মিনস ওটাকে আমরা এটা বলতে পারি লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। অলওয়েজ রিমেম্বার, ইন্ডাক্টর যখন ডেলিভার করবে তখন সে কি ডেলিভার করবে? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। যখন অ্যাবজর্ব করবে কি অ্যাবজর্ব করবে? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। অলওয়েজ রিমেম্বার। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো আমরা কিন্তু যখন আমরা ট্রান্সমিশন লাইনে আমরা যখন স্টাডি করব, দ্যাট ইজ পাওয়ার সিস্টেম যখন স্টাডি করব, সেখানে দেখব যে জেনারেটর এবং লোড জাস্ট যখন আমরা আন্ডার এক্সাইটেশনে হোক ওভার এক্সাইটেশনে হোক যখন জেনারেটরকে আমরা চালাবো, সেখানে অল্টারনেটরকে যখন চালাবো সেখানে এটা আমরা উইথ এক্সাম্পল দেখবো। আজকের ক্লাসে নয়, নেক্সট ক্লাসে বা অন্য কোনো ক্লাসে আমরা দেখবো যে রিঅ্যাক্টিভ পাওয়ার এক্স্যাক্টলি কি কি রোল প্লে করছে এবং রিঅ্যাক্টিভ পাওয়ারে এক্স্যাক্টলি কি কি ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ইন্ডাক্টর absorb lagging reactive power and deliver leading reactive power. Okay, and always Q is greater than 0. কিউর ভ্যালুটা অলওয়েজ 0 থেকে বড় হবে। দ্যাট মিনস পজিটিভ। যখনই কিউর ভ্যালু পজিটিভ আসবে তার থেকে আমরা বুঝতে পারবো দিস সিস্টেম ইজ ইন্ডাকটিভ ইন নেচার, এটা বুঝতে পারবো। এরপরে আমরা আসছি পিওর ক্যাপাসিটর। পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি দেখছি? পিওর ক্যাপাসিটর কোনো রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, অনলি কি করে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। সিমিলারলি যেরকম আমরা ইন্ডাক্টর স্টাডি করলাম, তাহলে ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে? ইজিলি বলতে পারো, একটু চিন্তা করে বলো। আমরা কি বলেছিলাম? ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, তাই ইন্ডাক্টর ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট ইজ লিডিং, দ্যাটস ওয়াই আমরা কি এটা বলতে পারি না ক্যাপাসিটর লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে বা অ্যাবজর্ব করে। ইন্ডাক্টরের ক্ষেত্রে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, ক্যাপাসিটরের ক্ষেত্রে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটর ইজ লিডিং। তাহলে ক্যাপাসিটর যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে সেটা কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার? দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ক্যাপাসিটর যখন ডেলিভার করবে পাওয়ার, কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার করবে? দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ডেলিভার করবে ক্যাপাসিটর ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাবজর্ব করবে কি? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন কেস অফ
ইন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাবজর্ব করবে কি ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ডেলিভার করবে কি লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা এখানটা লিখে দিচ্ছি লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে যেটা আমরা এতক্ষণ স্টাডি করলাম তার সামারি যদি করি তাহলে সামারিটা কি হলো, পিওর রেজিস্ট্যান্স অ্যাবজর্ব করে কি অ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে, কোনো রকমের রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে না, এবং এই অ্যাক্টিভ পাওয়ারটা কি ইউনিপোলার ইন নেচার। দ্যাট মিনস অ্যাক্টিভ পাওয়ারটা অলওয়েজ ফ্লো হয় কোথা থেকে কোথায় না, ফ্রম সোর্স টু লোড, অলওয়েজ সোর্স টু লোড, এবং দিস পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার। এরপরে আসছি এল ফর পিওর ইন্ডাক্টর। পিওর ইন্ডাক্টর দেখো অ্যাক্টিভ পাওয়ার ফর পিওর ইন্ডাক্টর দ্যাট ইজ PL ইজ 0, দ্যাট মিনস ইন্ডাক্টর কোনো রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। কি কনজিউম করে, দ্যাট ইজ QL মিনস রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এবং দেখো এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার, যদি আমরা পাওয়ার কার্ভটা যদি এখানে ড্র করতে পারতাম তাহলে বোঝাতে সুবিধা হতো যে রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। রিঅ্যাক্টিভ পাওয়ারটা ভোল্টেজ এবং কারেন্টের টুয়াইস দুগুণ ফ্রিকোয়েন্সিতে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে, কোথা থেকে কোথায়, সোর্স টু লোড, লোড টু সোর্স, অ্যান্ড হাফ দ্য টাইম পিরিয়ড অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এবং এই যে পাওয়ারের যে টাইম পিরিয়ডটা, মানে যে টাইমে ওই পাওয়ারটা ফুল সাইকেল কমপ্লিট করছে সেইটা কি না, ভোল্টেজ এবং কারেন্টের হাফ টাইম পিরিয়ড। দ্যাট মিনস যেখানে ভোল্টেজ এবং কারেন্ট পাইতে ফুল সাইকেল কমপ্লিট করছিল সেখানে 2 পাইতে ফুল সাইকেল কমপ্লিট করছিল, সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার সাইকেল কমপ্লিট করছে কততে, পাইতে কমপ্লিট করছে, এবং ভোল্টেজ এবং কারেন্টের রেসপেক্টে এর ফ্রিকোয়েন্সি দুগুণ। এবং এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কোথা থেকে কোথায় ট্রান্সফর্ম হচ্ছে না, সোর্স টু লোড, আফটার দ্যাট লোড টু সোর্স। ঠিক আছে, তাহলে দেখো ইন কেস অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ছিল ইউনিপোলার, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ বাইপোলার, এবং ইন্ডাক্টর যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ইন্ডাক্টর ডেলিভার করবে কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে, এরপরে আসছি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটর দ্যাট ইজ 0, রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটর তাহলে আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, দেখো ভোল্টেজের রেসপেক্টে যেহেতু কারেন্টটা এগিয়ে আছে মিন্স কারেন্ট ইজ লিডিং, তাই রিঅ্যাক্টিভ পাওয়ার যে কনজিউম করবে ক্যাপাসিটর সেটা কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ক্যাপাসিটর যখন পাওয়ার দেবে কি ধরনের পাওয়ার দেবে, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার দেবে। এবং এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটাও সিমিলারলি বাইপোলার ইন নেচার, এবং এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কার এবং কার মধ্যে ট্রান্সফার হচ্ছে, সোর্স টু লোড, লোড টু সোর্স, সোর্স টু লোড এবং লোড টু সোর্স, টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের ফ্রিকোয়েন্সি যা, এই রিঅ্যাক্টিভ পাওয়ারের ফ্রিকোয়েন্সি তার থেকেও বেশি, এবং ভোল্টেজ এবং কারেন্টের যে টাইম পিরিয়ড তার থেকে হাফ টাইম পিরিয়ডে কিন্তু টোটাল সাইকেল কমপ্লিট করছে, এবং কার মধ্যে ট্রান্সফর্ম করছে, এক্সচেঞ্জ করছে পাওয়ারটাকে, সোর্স টু লোড অ্যান্ড লোড টু সোর্স। সিমিলারলি সোর্স টু লোড অ্যান্ড লোড টু সোর্স। এবং ক্যাপাসিটর কি ধরনের পাওয়ার কনজিউম করছে, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। তাহলে ক্যাপাসিটর যখন ডেলিভার করবে কি ধরনের পাওয়ার ডেলিভার করবে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার করবে। হোয়ারএস ইন্ডাক্টর কি ধরনের পাওয়ার নিচ্ছে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে, তাহলে ডেলিভার করবে কি ধরনের পাওয়ার, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার করবে। এই অবধি ঠিক আছে। এবার আসছি, এটা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, যদি আর থাকে, যদি এল থাকে, যদি সি থাকে তাহলে কি হবে। এবার যদি মিক্স সার্কিট হয়, মিক্স সার্কিট মিন্স আর এল যদি হয় বা আরসি যদি হয় তখন কি হবে, কেমন, আমাদের কিন্তু টার্গেট আরসি জানা, কিন্তু এইটা এই কারণে বললাম, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইজি, বাট সকলের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে ওঠে না। সেই জন্য আমি এত সময় ধরে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসকে রিপিট করে বললাম। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়াটা ভীষণ জরুরি। এরপরে আসছে আমাদের মূল যে অবজেক্টিভ, যে পাওয়ার অফ আরসি সার্কিট। এবার আসছি, যদি সার্কিটে আর অ্যান্ড সি প্রেজেন্ট থাকে
তাহলে কি পাওয়ারটা কনজিউম হয় বা তাহলে কি পাওয়ারটা সার্কিটে হয় সেটা তো আমরা জানবো, এটাই তো আমাদের মোটো, এটাই তো আমাদের এম। তাহলে দেখো আর এর ক্ষেত্রে কি পাওয়ার কনজিউম করছে, আর অনলি অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, এতে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে না। সি কি কনজিউম করছে, সি কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে না, কি পাওয়ার কনজিউম করছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। তাহলে আর এবং সি যদি সার্কিটে থাকে তাহলে কি ধরনের পাওয়ার কনজিউম করবে, সে অ্যাক্টিভ পাওয়ারও নেবে আবার রিঅ্যাক্টিভ পাওয়ার নেবে। তাহলে টোটাল পাওয়ারটা কি হবে, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের রেজাল্টেন্ট হবে টোটাল পাওয়ার, তাই না? যে রেজিস্ট্যান্স অ্যাবজর্ব করছে অ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটর অ্যাবজর্ব করছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে যদি দুটো এলিমেন্ট একসাথে সার্কিটে থাকে তাহলে কি পাওয়ারটা টোটাল সার্কিট থেকে সে নিচ্ছে রেজিস্ট্যান্সের জন্য অ্যাক্টিভ পাওয়ার, সে নিচ্ছে ক্যাপাসিটির জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এদের রেজাল্টেন্ট কি হবে, টোটাল পাওয়ার। এখানে রেজাল্টেন্ট বলছি কেন, সামেশন কেন বলছি না, বিকজ অলওয়েজ রিমেম্বার হোয়েন উই স্টাডি এসিতে কিন্তু ফেজ শিফট, অলওয়েজ ফেজ অ্যাঙ্গেল, ফেজ শিফট তোমাকে মাথায় নিয়ে চলতে হবে। তুমি কিন্তু এখানে নর্মাল অ্যালজেব্রা করতে পারবে না, এখানে তোমাকে কি করতে হবে, ভেক্টরকে কিন্তু সাথে নিয়ে চলতে হবে। যেহেতু ভেক্টরকে সাথে নিয়ে চলতে হবে, যেহেতু এখানে অ্যাঙ্গেলের একটা ব্যাপার থেকে যাচ্ছে, তাই আমাদের ভেক্টর সামেশন করতে হবে, তাই এখানে আমাদের রেজাল্টেন্ট বের করতে হবে। কেমন, যে ব্যাপারটা এরকম নয় যে জাস্ট অ্যালজেব্রা দ্যাট ইজ টোটাল পাওয়ার ইজ ইকুয়াল টু PR প্লাস QC ইজ ইকুয়াল টু টোটাল পাওয়ার, ওটা আমরা বলতে পারবো না। এখানে কিন্তু আমাদের কি করতে হবে, PR এবং QCর রেজাল্টেন্ট বের করতে হবে, সেই রেজাল্টেন্ট হলো টোটাল পাওয়ার। তাহলে চলো এবার আমরা শুরু করি। এটা ছিল একটা ইন্ট্রোডাকশন যেটা খুবই ইম্পর্টেন্ট এবং দিস ইজ টোটালি বেস্ট, কনসেপচুয়াল বেস্ট। এইটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আমি মুছে দেবো এবং নতুন আরসিতে ঢুকে যাব। কেমন, তাহলে আমরা জাস্ট এই এতক্ষণ আমরা কি দেখলাম না, আর এর জন্য কি ক্যারেক্টারিস্টিক্স, সির জন্য কি ক্যারেক্টারিস্টিক্স এবং এল এর জন্য কি ক্যারেক্টারিস্টিক্স, কে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। নর্মালি আমরা কি জানি, এল অ্যান্ড সি দুজনেই কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, কিন্তু এখানেও একটা ছোট্ট ক্লাসিফিকেশন আছে। ইন্ডাক্টর কনজিউম করে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ওয়্যারএস ক্যাপাসিটর কনজিউম করে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ক্যাপাসিটর যে ধরনের পাওয়ার ডেলিভার করবে সেটা কি ধরনের পাওয়ার ডেলিভার করবে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাক্টর কি ধরনের পাওয়ার কনজিউম করে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। তাহলে কি ধরনের পাওয়ার ডেলিভার করে, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভারি করে। তাহলে ব্যাপারটা দেখো তো, যে যখন আমাদের এখানে আরেকটু বলে নি, যখন আমাদের সার্কিট খুব ইন্ডাকটিভ ইন নেচার হয়ে যাবে তাহলে সেই সার্কিট কি হয়ে যাবে, সেই সার্কিটে ইন্ডাকটিভ ইন নেচার যখন হয়ে যাবে, দ্যাট মিনস সার্কিটটা কি কনজিউম করছে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। ওই রিঅ্যাক্টিভ পাওয়ারটা সে লাইন থেকে নিতে পারে, মিনস সাপ্লাই থেকে নিতে পারে, আদারওয়াইজ তাকে কে দিতে পারে, ক্যাপাসিটর দিতে পারে। এবার প্রশ্ন আসতে পারে যে সাপ্লাই থেকে নেবো, ক্যাপাসিটর লাগানোর কি দরকার, কারণ এখানে কিন্তু তুমি যদি অতিরিক্ত পরিমাণে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে নাও এর জন্য তোমাকে একটা পেনাল্টি দিতে হবে, এবং সেটা বেশ লামসাম অ্যামাউন্ট অফ পেনাল্টি দিতে হয়। সেটা ডোমেস্টিকের জন্য নয়, এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লার্জ অ্যামাউন্ট অফ পেনাল্টি দিতে হয়। দ্যাট মিনস অ্যারাউন্ড 6 to 8 lakhs পেনাল্টি দিতে হয়। তো সেই জন্য আমরা কি করি, যাতে সেই পেনাল্টি না দিতে হয় তার জন্য আমরা কি করি, ক্যাপাসিটর ব্যাংক ইউজ করি, দ্যাট ইজ APFC, অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কারেকশন করি, যার ফলে আমাদের ওই পেনাল্টিটা দিতে হয় না। এখানে কিন্তু আরো একটা টার্ম যেটাকে আমি হাইড করে যাচ্ছি, সেটা হলো পাওয়ার ফ্যাক্টর। যদিও পাওয়ার ফ্যাক্টর তোমাদের এখন ডিসকাস করিনি, পাওয়ার ফ্যাক্টরটা ডিসকাস করলে এই টোটাল ব্যাপারটা, যে পাওয়ার ফ্যাক্টর কি কারণে ইমপ্রুভমেন্টের দরকার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে কি হবে, কি কারণে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে আমরা রিবেট পেতে পারি, আবার পাওয়ার ফ্যাক্টরকে খারাপ রেখে আমরা কিন্তু পেনাল্টি দিতে পারি। তো সেইগুলো আজকের ক্লাসে না, অন্য ক্লাসে আমরা সেটা স্টাডি করব। তো আজকের ক্লাসে আমরা যেটা স্টাডি করবো পাওয়ার অফ আরসি সার্কিট। চলো সেটাতে চলে যাই। এইটা যেটা আমি হাইড করে যাচ্ছি তোমাদের কাছে, দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টর। এটা নিয়ে একটা সেপারেট ক্লাস হবে এবং ফুল ডিটেলসে ক্লাস হবে। কেমন, তো চলো এবার দেখিনি পাওয়ার অফ আরসি সার্কিট।
এটা যদি তোমাদের দেখা হয়ে থাকে, স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে, তোমরা নিয়ে নিতে পারো। যদি না নেওয়া হয়ে থাকে আমি এবার এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো কি না, আমাদের আরসি সার্কিট, তাহলে আরসি সার্কিট কি কনজিউম করবে? আর এর জন্য অ্যাক্টিভ পাওয়ার, সির জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা চলো এবার দেখে নিই কি পাওয়ারটা কনজিউম করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সার্কিটে কি কি এলিমেন্ট আছে? সার্কিটে এলিমেন্ট আছে আর এন্ড সি, এই দুটো এলিমেন্ট সার্কিটে আছে। দিস ইজ আর এন্ড দিস ইজ সি। আর এর জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ ভিআর, সি এর জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ ভিসি। অ্যাপ্লাইড ভোল্টেজ ভি এবং যে কারেন্ট ফ্লো হচ্ছে দ্যাট ইজ আই। ভি এন্ড আই আর দ্য আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ ইন ভোল্ট এন্ড আই ইজ দ্য আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন অ্যাম্পিয়ার এন্ড ভিআর ইজ দ্য ভোল্টেজ ড্রপ across resistance and VC is the voltage drop across capacitor. This is our desired circuit, যে সার্কিট আমরা পাওয়ার বের করতে চাইছি, পাওয়ার অফ আরসি সার্কিট। ওকে, তাহলে আমরা এবার ড্র করব ভোল্টেজ ট্রায়াঙ্গেল। ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা কি যদি কেউ জেনে না থাকো, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে আরসি সার্কিট যখন স্টাডি করেছিলাম সেখানে ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম, সেগুলো দেখে নিতে পারো। যদি না বুঝতে পারো আমাকে জানাতে পারো। এই ক্লাসে আমি ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা এক্সপ্লেন করছি না, জাস্ট ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা ড্র করছি, একটু দেখে নাও। তাহলে এখানে যদি আমরা আরসি সার্কিটের ভোল্টেজ ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে কি হবে? কারেন্টকে রেফারেন্স ফেজারে রাখলাম, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার ভিআর ইজ ইন ফেজ উইথ কারেন্ট, ঠিক আছে? এবং the voltage drop across capacitor that is VC is lagging with respect to current by 90 degree. দেখো, voltage drop across capacitor VC is lagging with respect to current by 90 degree, and the resultant of VR and VC we get the applied voltage V and the angle at which voltage and current are situated, the angle is phi. হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, খুব ছোট হয়ে গেছে। আবারও বলছি, I আমাদের রেফারেন্স ফেজার, the voltage drop across resistor VR is in phase with I, clear? The voltage drop across capacitor is VC is lagging with respect to current because this is a capacitor ক্ষেত্রে ভোল্টেজ ল্যাগ করবে with respect to current, তাই দেখো VC is lagging with respect to current by 90 degree। এবং সার্কিটে দেখো VR এবং VC রেজাল্টেন্ট কি? দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ V, তাই জন্য VR এবং VC রেজাল্টেন্ট কি? V। তাহলে V এবং I যে অ্যাঙ্গেলে রয়েছে অর ফেজ শিফট সেটা কি? ফাই। এবং এই ট্রায়াঙ্গেলটা কি বলে নিচ্ছি? ও এ বি ট্রায়াঙ্গেল। ক্লিয়ার হলো কি হলো না? দিস ট্রায়াঙ্গেল ইজ ও এ বি ট্রায়াঙ্গেল এন্ড দিস ট্রায়াঙ্গেল ইজ নোন অ্যাজ দ্য ভোল্টেজ ট্রায়াঙ্গেল ফর আরসি সার্কিট। হলো? এরপরে আমরা যদি ড্র করি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে কি করব? জাস্ট ওএবি ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা আর্মকে যদি আমি আই দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি পড়ে থাকছে? দিস ইজ আর পড়ে থাকছে, বিকজ দিস ওএ ইজ ভিআর, ভিআর ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আই দিয়ে ডিভাইড করে দিলে আর পড়ে থাকছে। এরপরে এবি যে আর্মটা, এবি আর কি? দ্যাট ইজ এবি আর্মটা কি আর্ম? ভিসি আর্ম। ভিসি ইজ নাথিং বাট আই ইন্টু এক্সি, আই ইন্টু এক্সি। সেখান থেকে আই ডিভাইড করে দিলে কি থাকছে? দ্যাট ইজ এক্সি, এক্সি ইজ নাথিং বাট দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স অ্যান্ড ভি, দিস আর্ম ইজ ভি, ভি ইজ ইকুয়াল টু আই আর। This is Z, okay. Fine. V is equal to I into Z. This V
V means total voltage in a circuit, means V according to Ohm's law V is equal to I into Z. Z is the impedance in a circuit, means total opposition offered in RC circuit is Z. সেখান থেকে I ডিভাইড করে দিলে কি পড়ে থাকে, Z পড়ে থাকে। এইটাকে আমি এই ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দিচ্ছি, সাপোজ OAB ট্রায়াঙ্গেল দিয়েছি, এবার ধরো এটাকে দিলাম XYZ ট্রায়াঙ্গেল। এটা আমরা জেনে এসেছি, এটা ভোল্টেজ ট্রায়াঙ্গেল, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে এই ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে voltage is lagging with respect to current by some angle. This angle is supposed theta. Why not 0 degree, not 90 degree? Oh, sorry, this is phi. কি বলছি আরেকবার বলছি, যেটা বললাম আরেকবার বলছি। দিস ইজ আরসি সার্কিট। আরসি সার্কিটে ফেজ অ্যাঙ্গেলটা কেন 90 নয়, কেন 90-তে নয়, ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেলটা 90 নয় কেন, আর কেন 0 নয়? কারণ কি, এই সার্কিটে শুধু রেজিস্ট্যান্স নেই, শুধু ক্যাপাসিটেন্স নেই। রেজিস্ট্যান্স থাকলে কি হতো, 0-তে থাকতো, ক্যাপাসিটেন্স থাকলে 90-তে থাকতো। যেহেতু দুজনের একসাথে আছে, তাই দুজনের সম্মিলিত এফেক্টে, দুজনের একসাথে থাকার জন্য ভোল্টেজ পারছে না কারেন্টের সাথে ইন ফেজে থাকতে। কারণ ইন ফেজে রাখতে চায় কি, রেজিস্ট্যান্স চায় যে ভোল্টেজ কারেন্টের সাথে ইন ফেজে থাকুক, বাট ক্যাপাসিটর কি চায়, না না আমি চাই না ভোল্টেজ আমার সাথে থাকুক, আমি চাই ভোল্টেজ অলওয়েজ আমার থেকে 90-তে পিছিয়ে থাকুক। তাই এদের দুজনের এফেক্টের ফলে না আছে 0-তে না থাকতে পারছে, না পারছে 90-তে থাকতে, দুজনের এফেক্টের ফলে 0 এবং 90-র মাঝামাঝি কোথাও থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? 0-তেও থাকবে না, 90-তেও থাকবে না, 0 এবং 90 বাকি ছেড়ে, মানে বাদ দিয়ে যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে। সেই অ্যাঙ্গেলটা লেটস সে ফাই অ্যাঙ্গেলে আছে। তাই দেখো ফাই অ্যাঙ্গেলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ পিছিয়ে আছে এবং এই অ্যাঙ্গেলটাকে ফাই ধরেছি। ফাই কখনো 0 হবে না, কখনো 90 হবে না। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে লিখতে পারি, সাপোজ দিস ইজ ভোল্টেজ এন্ড দিস ইজ কারেন্ট। ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা এগিয়ে আছে, ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা এগিয়ে আছে কত ডিগ্রিতে, 5 ডিগ্রিতে এগিয়ে আছে। সাপোজ দিস ইজ 5, ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা এগিয়ে আছে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এই যে কারেন্টটা, এই কারেন্ট যেটা সার্কিট থেকে ড্র করছে, সেই কারেন্টকে যদি আমরা দুটো কম্পোনেন্টে রিজলভ করি, তাহলে হরিজন্টালের সাথে যে কম্পোনেন্ট থাকবে দ্যাট ইজ আই কস ফাই, এবং ভার্টিক্যালি যে কম্পোনেন্ট থাকবে সেইটা কি কম্পোনেন্ট, দ্যাট ইজ আই সাইন ফাই। আবারও বলছি, আরসি সার্কিটের ক্ষেত্রে কি দেখলাম, কারেন্ট ইজ লিডিং বাই সাম অ্যাঙ্গেল ফাই উইথ রেসপেক্ট টু ভোল্টেজ। দেখলাম এটা ভোল্টেজ এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে দেখলাম যে কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। ফাই কখনো 90 নয় কিংবা 0ও নয়, 0 এবং 90-এর মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেলে আছে, লেটস সে ফাই। তাহলে ওই কারেন্টকে যদি আমরা দুটো কম্পোনেন্টে রিজলভ করি, যে কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে, মিন্স হরাইজন্টালি থাকবে, দ্যাট ইজ আই কস ফাই, এবং যে কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে থাকবে না, সেই কম্পোনেন্টটা কি, আই সাইন ফাই। এই আই কস ফাই কি, এই আই কস ফাই হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। কারেন্টের যে কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে থাকবে দ্যাট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট, এবং যে কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে থাকলো না, ভোল্টেজের থেকে লিডিং এ থাকলো, সেটাকে কি বলবো, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। এবং এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট দ্যাট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, সেই জন্য লিখে দিচ্ছি লিডিং। আবারও বলছি,
আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে দেখলাম কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই সাম অ্যাঙ্গেল, লেটস সে ফাই। সেই জন্য আবার ওটাকে আমরা ড্র করলাম, ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। সিম্পলি ওখান থেকে যেটা জানলাম সেটাখানে আমরা প্লেস করলাম। এবার এই যে কারেন্টটা যেটা ভোল্টেজের রেসপেক্টে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, এই কারেন্টটা কি সার্কিট থেকে যে পরিমাণ কারেন্টটা ড্র করছে, সিস্টেম থেকে যে পরিমাণ কারেন্টটা ড্র করছে আরসি সার্কিট, সেই কারেন্টটা আই, সেই কারেন্টটা এই আই এর দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট ভোল্টেজের সাথে ইন ফেজে থাকছে, আরেকটা কম্পোনেন্ট ভোল্টেজের থেকে লিডিং এ আছে। যে কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে ইন ফেজে আছে দ্যাট ইজ আই কস ফাই, যেটা ভোল্টেজের সাথে ইন ফেজে আছে, এবং এই আই কস ফাইকে আমরা কি বলবো, অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। এবং যে কম্পোনেন্ট অফ কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে লিডিং এ আছে সেই কম্পোনেন্টকে কি বলবো, দ্যাট ইজ আই সাইন ফাই। আই সাইন ফাইকে কি বলবো, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। এবং যেহেতু আই সাইন ফাই ভোল্টেজের রেসপেক্টে লিডিং এ আছে তাই আমরা বলছি লিডিং। এই অবধি ঠিক আছে? হয়তো একটু ছোট হয়ে গেল, বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, একটু বড় করে দিলে ভালো হয়। কিছুই না, জাস্ট আমি এটাকে মুছে একটু বড় করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সার্কিটে, আরসি সার্কিটে যে কারেন্টটা ড্র করছে সেই কারেন্টটা দুটো কম্পোনেন্ট, একটা হলো আই কস ফাইটা ভোল্টেজের সাথে ইন ফেজে আছে, এবং আই সাইন ফাই ভোল্টেজের রেসপেক্টে এগিয়ে আছে। যেটা এগিয়ে আছে, লিডিং এ আছে, সেটা কি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট, এবং যেটা ইন ফেজে আছে দ্যাট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। এই অবধি ঠিক আছে? আচ্ছা, ওই জাস্ট ট্রায়াঙ্গেলটা আবার ড্র করছি, কেমন? দিস ইজ ভোল্টেজ, দিস ইজ কারেন্ট। এই কারেন্টের দুটো কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা ভোল্টেজের সাথে ইন ফেজে আছে সেটাকে কি বলছি, আই কস ফাই। যে কম্পোনেন্টটা ভোল্টেজের রেসপেক্টে লিডিং এ আছে সেটা কি বলছি, আইন সাইন ফাই। এবং এটা কি লিডিং, আচ্ছা এটা কি, দিস ইজ আই। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ ফাই অ্যাঙ্গেলে ভোল্টেজ এবং কারেন্ট আছে। সাপোজ এই ট্রায়াঙ্গেলটা আমরা কি বলছি, পি কিউ আর ট্রায়াঙ্গেল। সাপোজ এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলছি পি কিউ আর ট্রায়াঙ্গেল। ঠিক আছে? এবার পি কিউ আর্মটা কি আই কস ফাই, কিউ আর আর্মটা কি আই সাইন ফাই, দ্যাট ইজ লিডিং লিখেছি, কি ধরনের লিডিং। এবং পি আর আর্মটা কি আই। প্রত্যেকটা আর্মকে যদি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, পি কিউটা কি ভি ইন্টু আই ইন্টু কস ফাই। দেখো এটা আমাদের একটা পরিচিত ফর্মে এসছে, দিস ইজ নাথিং বাট অ্যাক্টিভ পাওয়ার। V into I into sin phi, this is nothing but reactive power, and V into I is nothing but that is total power S. ঠিক আছে? এবার তাহলে PQ যে আর্মটা ট্রায়াঙ্গেল ও PQR এর যে আর্মটা PQ সেটা কি P পেলাম, কিউআর যে আর্মটা সেটা ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই, দ্যাট মিনস কিউ পেলাম, এবং পি ইন্টু আর যে আর্মটা সেটা এস পেলাম। এবার এই ট্রায়াঙ্গেলে পি কিউ আর ট্রায়াঙ্গেলে যদি আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি রেজাল্টেন্ট পাবো, টোটাল পাওয়ার এস ইজ ইকুয়াল টু রুট আন্ডার পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, জাস্ট সেটা। তাহলে পি কিউ কি আমাদের, পি কিউ ইজ বেসটা কি, দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস কিউ আর আর্মটা কি, দ্যাট ইজ কিউ স্কোয়ার। তাহলে পি মানে কি আমাদের ভি ইন্টু আই ইন্টু কস ফাই স্কোয়ার, তাহলে ভি ইন্টু আই ইন্টু কস ফাই এর হোল স্কোয়ার প্লাস কিউ কি v into I into sin phi whole square root under। তাহলে এখানে থেকে কি পাবো, এখান থেকে পাবো v into I, v into I কি করে পাচ্ছি দেখো, কারেন্ট তাহলে v স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস
ভি স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ফাই, অল আর রুট আন্ডার। তাহলে এখান থেকে আই কমন নিয়ে নিলাম, নিয়ে নিলে কি থাকে, আই চলে এলো, কোয়াস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 1, এবং এখানে ভি, এই ভিটা কোন ভি, এই ভিটা ভোল্টেজ ড্রপ ফর রেজিস্ট্যান্স, এবং এই ভিটা কি ভোল্টেজ ড্রপ ফর ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এই দুজনের সামেশন কি, এই দুজনের সামেশন কিন্তু ভি ছিল, তাই এখানে যে টোটাল পাওয়ার, সেই টোটাল পাওয়ারটা কি এলো, ভি ইন্টু আই। তাহলে চলে যাও একদম প্রথমে, তাহলে আর এবং সি দুটো এলিমেন্ট যখন থাকবে, আর এর জন্য অ্যাক্টিভ পাওয়ার এবং সির জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে সার্কিট সিস্টেম থেকে, তাহলে এদের টোটাল পাওয়ার অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ মিলে যে পাওয়ারটা কনজিউম করছে, সেই পাওয়ারটা কি হলো, সেই পাওয়ারটাকে আমরা কি বলবো, টোটাল পাওয়ার or complex power or apparent power। এবং কমপ্লেক্স, টোটাল অ্যান্ড অ্যাপারেন্ট এই তিনটে পাওয়ারকে আমরা কি দিয়ে ডিনোট করব, এস, মানে এস এর তিনটে নাম। এস কে আমরা কি বলবো, টোটাল পাওয়ার, এস কে বলবো কমপ্লেক্স পাওয়ার, এস কে বলবো অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, এস এর ইউনিট কি, ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা যে পাওয়ার পেলাম সেই পাওয়ারটা কি না, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে সার্কিটে আমরা কি কি ধরনের পাওয়ার পেয়েছি, পি পেয়েছি, কিউ পেয়েছি, এস পেয়েছি। পি এর ইউনিট কি, ওয়াট অর কিলোওয়াট, তাই লিখছি পি এর ইউনিট ওয়াট অর কিলোওয়াট, আমি লিখছি কিলোওয়াট। ঠিক আছে, কিলোওয়াট। কিউর ইউনিট কি, কিউটা কি, রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার কি, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে কিউর ইউনিট কি হলো, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এসটা কি, এসটাকে আমরা কি বলবো, টোটাল পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার অর ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার অর অ্যাপারেন্ট পাওয়ার। এস এর ইউনিট কি, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তাহলে কে ভি এ। তাহলে আবার বলে দিচ্ছি, এসি সার্কিটে আমরা তিন ধরনের পাওয়ার বেসিক্যালি দেখব, একটা হলো অ্যাক্টিভ পাওয়ার, একটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, একটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারকে কি দিয়ে ইউনিট কি, কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট। রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি দিয়ে ডিনোট করব, কিউ দিয়ে, কিউর ইউনিট কি, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এস কি, এস হলো অ্যাপারেন্ট পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার অর টোটাল পাওয়ার অর ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার। তাহলে এস কে কি দিয়ে ডিনোট করব, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এই অবধি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার যেটা বলার সেটা হলো, তাহলে আরসি সার্কিট যে পাওয়ারটা সিস্টেম থেকে কনজিউম করছে সেটা কি পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার অর টোটাল পাওয়ার। তাহলে টোটাল পাওয়ারের ভেতরে কি কি পাওয়ার নিচ্ছে, অ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে। আবার একটা কথা, রিঅ্যাক্টিভ পাওয়ার বাইপোলার ইন নেচার, আগে বলেছি যে মানে সোর্স টু লোডে আসছে, লোড থেকে আবার সোর্সে রিটার্ন চলে যাচ্ছে। দ্যাট মিনস এই ব্যাপারটাকে যদি আরেকটু সহজভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে তোমাদের কাছে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল রাখতে চাই। সেই এক্সাম্পলটা হলো, প্রিভিয়াস ক্লাসেও ডিসকাস করেছিলাম। সাপোজ a glass of cold drinks, যখন আমরা একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢালি, তখন ঢালতে ঢালতে দেখতে পাই কোল্ড ড্রিঙ্কস যতটা আছে তার উপরে কিছুটা অংশ আমাদের ফিজ থাকে, ফিজ মিন্স বাবলসে ভর্তি হয়ে যায়। সাপোজ এই পোর্শনটা আমার বাবলসে ভর্তি, ঠিক আছে। তাহলে যে পোর্শনটা লিকুইড আছে, দ্যাট মিন্স কোল্ড ড্রিঙ্কস আছে, সেইটা আমার কি না, সেইটা হলো আমার অ্যাক্টিভ পাওয়ার और কিলোওয়াট। যে পোর্শনটায় বাবলস আছে সেইটা তো এক্স্যাক্টলি কোনো ইউজফুল কাজ করে না, সেটা জাস্ট ফোম অর ফিজ, সেটা কিন্তু আবার কিছু পরে ডিজলভ হয়ে যায়। মানে ওইটা কিন্তু একটা ভলিউম জুড়ে আছে, মানে যে পোর্শনটা বাবল আছে ওটা তো একটা ভলিউম জুড়ে আছে। সেই যে পোর্শনটা বাবল আছে সেইটা কি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার और কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর টোটাল গ্লাসের যে ভলিউম সেটা কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার और টোটাল পাওয়ার। বোঝা গেল কি গেল না? গ্লাসের যে পোর্শনটায়
কোল্ড ড্রিঙ্কস আছে সেই পোর্শনটা হলো আমাদের অ্যাক্টিভ পাওয়ার, যে পোর্শনটা উপরে যে পোর্শনটা আমাদের ফোম আছে বা বাবলস আছে সেই পোর্শনটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার, আর টোটাল গ্লাসটা কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। আমরা যখন এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিই তখন কিন্তু আমরা টোটাল পেমেন্ট করি কিন্তু ওই গ্লাসটার যে ভলিউম সেই ভলিউমের জন্য, বাট যেহেতু ফিস থাকছে তাই আমরা কম পাচ্ছি, ওই ফিসটা কি না রিঅ্যাক্টিভ পাওয়ার, ওইটা কোনো ইউজফুল কাজ করছে না প্রাথমিক অর্থে প্রাইমারিলি কোনো ইউজফুল কাজ করছে না, কিন্তু যখন আমরা ইন ডেপথে পড়বো ওরও ইউজফুল কাজ আছে। উইদাউট হেল্প অফ রিঅ্যাক্টিভ পাওয়ার উই কান্ট জেনারেট এনি কাইন্ড অফ অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা জেনারেট করতে পারবো না। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার যেহেতু বাইপোলার ইন নেচার, যেহেতু সোর্স থেকে লোডে আসছে, লোড টু সোর্সে এইভাবে রিটার্ন হচ্ছে, তাই এক্স্যাক্টলি ইউজফুল কাজ করছে না। তাহলে এই আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। গ্যাপ মিন্স আমরা সার্কিট থেকে নিচ্ছি টোটাল যে পরিমাণ পাওয়ার, তার কিছু পরিমাণ পাওয়ার আমরা আবার সার্কিটে রিটার্ন করে দিচ্ছি এবং কিছু পরিমাণ পাওয়ারে আমরা কাজ করছি। কি কাজ করছি? লাইট প্রডিউস করছি, হিট প্রডিউস করছি, জেনারেটরে মোটরে টর্ক জেনারেট করছি অ্যান্ড সো মেনি মোর, বিভিন্ন কাজ করছি। তাহলে যে পোর্শনটা এক্স্যাক্টলি আমরা ইউজ করছি না সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার, যে পোর্শনটা আমরা ইউজফুল কাজ করছি সেটাকে কি বলবো অ্যাক্টিভ পাওয়ার, এবং যে পরিমাণ পাওয়ার সার্কিট থেকে নিচ্ছি সেটাকে কি বলবো অ্যাপারেন্ট পাওয়ার। আর সিস্টেম থেকে যে পরিমাণ পাওয়ার টানছি সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। তার মধ্যে যে পরিমাণ পাওয়ার আমরা ইউজ করছি দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার, যে পরিমাণ পাওয়ার এক্স্যাক্টলি ইউজ করছি না সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার কথা হচ্ছে এই রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমি কখনো বলছি এক্স্যাক্টলি, আবার কখনো বলছি নট এক্স্যাক্টলি। কেন এই দু ধরনের কথা বলছি? কেন আমি একটা নির্দিষ্ট ওয়ার্ডে ফিক্সড হতে পারছি না? বিকজ পরের দিকে আমরা যখন স্টাডি করবো ইন ডেপথ তখন দেখতে পাবো রিঅ্যাক্টিভ পাওয়ারও ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। কি না, প্রোডাকশন অফ ফ্লাক্স, তখনই মোটর ঘুরবে, উইদাউট ফ্লাক্স মোটর কোনো কাজই করবে না। উইদাউট ফ্লাক্স ট্রান্সফরমারও কাজ করতে পারবে না, কারণ মোটর, ট্রান্সফরমার, অল্টারনেটর অল আর বেসড অন ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন তখনই হবে যখন ফ্লাক্স জেনারেট হবে। উইদাউট ফ্লাক্স ইন্ডাকশন হতে পারে না, ইন্ডাকশন হবে না তো ভোল্টেজ বিল্ড আপ হবে না, ইন্ডাকশন হবে না তো ফোর্স ক্রিয়েট হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে প্রোডাকশন অফ ফ্লাক্স কার জন্য হয়? প্রোডাকশন অফ ফ্লাক্স তৈরি হয় ফর রিঅ্যাক্টিভ পাওয়ার, ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। সেক্ষেত্রেও আমাদের কার দরকার? সেক্ষেত্রে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের দরকার। ভোল্টেজ কন্ট্রোলের জন্য আমার কাকে দরকার? রিঅ্যাক্টিভ পাওয়ারকে দরকার। ভোল্টেজ রেগুলেশন, যদি আমি সিস্টেমে ভোল্টেজ রেগুলেশন করতে চাই, ভোল্টেজ কন্ট্রোল করতে চাই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে চাই, এই প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিন্তু আমাকে রিঅ্যাক্টিভ পাওয়ারকে নিতেই হবে। তাই কখনো বলছি রিঅ্যাক্টিভ পাওয়ার এক্স্যাক্টলি কোনো কাজ করছে না, আবার কখনো আমাকে এটাও বলতে হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের কাজ করবে। এর পরের ক্লাসে আমরা ডিসকাস করব এক্স্যাক্টলি কোথায় রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং কোথায় রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমরা অন্য কোনো কিছু দিয়ে সাবস্টিটিউট করতে পারি, নেক্সট দিনে ডিসকাস করব। তাহলে আমরা দেখলাম কি অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, আমরা ওয়াট মিটারে যে পাওয়ারটা যে রিডিংটা নিই সেটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ারে নিই, কোন রকম রিঅ্যাক্টিভ পাওয়ারে কিন্তু আমরা নিতে পারি না। অ্যাক্টিভ পাওয়ারের অনলি রিডিং আমরা ওয়াট মিটারে নিই, রিঅ্যাক্টিভ পাওয়ারের রিডিং কিন্তু ওয়াট মিটারে আমরা নিতে পারি না। রিঅ্যাক্টিভ পাওয়ারের তখনই নিতে পারবো কখন না, যখন আমরা অ্যাপারেন্ট পাওয়ারের রিডিং নেব এবং অ্যাক্টিভ পাওয়ারের রিডিং নেব, সেখান থেকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবো। কেমন? আচ্ছা, এই অবধি গেল। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি ট্রায়াঙ্গেল বলবো? এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলবো পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে পি কিউ আর এই ট্রায়াঙ্গেলটাকে পাওয়ার ট্রায়াঙ্গেল বলবো, যার বেস হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যার পারপেন্ডিকুলার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং যার হাইপোটেনিয়াস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। কি বললাম? পি কিউ আর ট্রায়াঙ্গেলকে কি বলবো? পাওয়ার ট্রায়াঙ্গেল, যার বেস দ্যাট ইজ পি কিউ হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ইন কিলোওয়াট, যার পারপেন্ডিকুলার কিউ আর পারপেন্ডিকুলার হলো রিঅ্যাক্টিভ পাওয়ার ইন কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এবং যার হাইপোটেনিয়াস পি আর হাইপোটেনিয়াস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যার ইউনিট হলো কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এই অবধি ঠিক আছে? তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না?
আচ্ছা, এটা আর একবার দেখে নাও, কারণ বোর্ডটা খুবই ছোট, তাই কিছু মুছে আবার নতুন করে লিখতে হয়, সেই কারণে একবার দেখে নাও। যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিতে পারো, নোট করার থাকলে নোট করে নিতে পারো। আচ্ছা, এবার মুছে দিচ্ছি, কেমন? তাহলে আমরা এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে কি পেলাম? S is equal to V into I, means apparent power is the multiplication of voltage and current. ভোল্টেজ অ্যান্ড কারেন্টের মাল্টিপ্লিকেশন করলে কি পাবো না, যে পাওয়ারটা সিস্টেম থেকে সার্কিট ড্র করছে সেই পাওয়ারটা হলো অ্যাপারেন্ট পাওয়ার ইন ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? P is equal to V into I into cos phi, V into I into cos phi, এবং আর কি দেখতে পাচ্ছি? Q is equal to V into I into sin phi। পাচ্ছি তো দেখতে, দেখো যেটা পারপেন্ডিকুলার সেটাকে V into I into sin phi। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি S এর ভ্যালুটাকে পুট করে দিই, VI means S, তাহলে P is equal to S cos phi, তাহলে P upon S is equal to cos phi। Q is equal to V into I into sin phi, VI means S sin phi, তাহলে Q upon S is equal to sin phi। লিখতে পারি, লেখা যেতে পারে। আচ্ছা, এরপরে আমি যদি কার্টেসিয়ান ফর্মে লিখি তাহলে কি হবে? S is equal to P minus JQ, ঠিক আছে? যদি পোলার ফর্মে লিখি তাহলে কি হবে? রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ট্যান ইনভার্স কিউ আপন পি। পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি এস অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার মাইনাস জে ইন্টু রিঅ্যাক্টিভ পাওয়ার। পোলার ফর্মে লিখলে কি লিখবো? রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স কিউ আপন পি। এটা হলো পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা হলো ভোল্টেজ ট্রায়াঙ্গেল, এটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। আচ্ছা, এরপরে একবার দেখে নাও, এরপরে যদি আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেলে কারেন্ট মাল্টিপ্লাই করে দিই, দিস ইজ ভোল্টেজ ট্রায়াঙ্গেল ফর আরসি। ভোল্টেজ ট্রায়াঙ্গেলে যদি আমরা কারেন্ট মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসছে ফিগারটা দেখো তো, দেখো তো সেম কোনো পরিচিত ফিগার আসছে কিনা। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তাহলে V into I is nothing but total power S, তাহলে এখান থেকে লিখতে পারি S is equal to root under S hypotenuse, S is equal to root under perpendicular square means AB square plus AO square। লিখতে পারি S hypotenuse is equal to root under perpendicular square plus base square। এখানে AB টা কি? AB is perpendicular is nothing but I into VC square plus AO কি? AO is the base, that is nothing but I into VR square। লিখে দিতে পারি। তাহলে এখান থেকে আমি যদি I কে কমন নিই তাহলে কি থাকছে? রুটের ভেতরে I স্কোয়ার VC প্লাস VR স্কোয়ার, VC স্কোয়ার প্লাস VR স্কোয়ার, VC স্কোয়ার প্লাস VR স্কোয়ার। আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে কি দেখেছিলাম? VR প্লাস VC স্কোয়ার ইজ ইকুয়াল টু V স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি রুট আন্ডার I স্কোয়ার ইন্টু V স্কোয়ার, দ্যাট মিনস V ইন্টু I। তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেলকে যখন আমরা কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব তখন কিন্তু আমরা আবার পাওয়ার ট্রায়াঙ্গেল পেয়ে যাব। সেই পাওয়ার ট্রায়াঙ্গেলে I ইন্টু VR ইজ নাথিং বাট active power, I into VC is nothing but reactive power, I into V is nothing but apparent power। তাহলে I into VR is active power, I into VC is reactive power, I into V is nothing but apparent power, active, reactive, apparent। আবার তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে ভোল্টেজ ট্রায়াঙ্গেলে আমরা এলাম। এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে যদি আমরা I স্কোয়ার মাল্টিপ্লাই করে দিই তাহলে কি দাঁড়ায় ফিগার? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস কি Z, বেস কি R,
পারপেন্ডিকুলার কি এক্সি, প্রত্যেকটা আর্মকে আমি যদি আই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু এক্সি, আই স্কোয়ার ইন্টু জেড। তাহলে আই স্কোয়ার ইন্টু জেড ইজ নাথিং বাট এস। কেন না এস আমরা কি দেখেছি, ভি ইন্টু আই, ভি ইন্টু আই, আই ইজ ইকুয়াল টু ভি আপন জেড, ভি আপন জেড, এস ইজ ইকুয়াল টু আই ইন্টু ভি। ভি কে লিখতে পারি অ্যাকর্ডিং টু ওহমস ল, আমরা কি লিখতে পারি না যে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড। সো ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড মিনস আই স্কোয়ার ইন্টু জেড। তাহলে কি পেলাম, আই স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু এস লিখতে পারি। আই স্কোয়ার ইন্টু এক্সি ইজ নাথিং বাট কিউ। কেন কিউ না, আমরা কিউর কি ফর্মুলা জানি, কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই। সাইন ফাই কি ফর ক্যাপাসিটার, সাইন ফাই ইজ 1 because phi is 90, so sin phi is 1, so q is equal to v into I, v is equal to কি লিখতে পারি, I into xc into I, that means I square into xc লিখতে পারি। তাহলে I square into xc is nothing but q, I square into r means nothing but p। তাহলে দেখো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা কোথায় চলে গেলাম, পাওয়ার ট্রায়াঙ্গেলে চলে গেলাম, যেখানে আই স্কোয়ার জেড ইজ নাথিং বাট অ্যাপারেন্ট পাওয়ার, আই স্কোয়ার এক্স ইজ নাথিং বাট রিয়াক্টিভ পাওয়ার, দ্যাট ইজ লিডিং রিয়াক্টিভ পাওয়ার, এবং আই স্কোয়ার আর ইজ নাথিং বাট অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আই স্কোয়ার আর ইজ অ্যাক্টিভ পাওয়ার ইন কিলোওয়াট, আই স্কোয়ার ইন্টু এক্স ইজ নাথিং বাট রিয়াক্টিভ পাওয়ার, লিডিং রিয়াক্টিভ পাওয়ার ইন কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, এবং আই স্কোয়ার জেড ইজ অ্যাপারেন্ট পাওয়ার ইন কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমরা ভোল্টেজ থেকে পাওয়ার ট্রায়াঙ্গেলে চলে যেতে পারি, আবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা কিন্তু আবার পাওয়ার ট্রায়াঙ্গেলে চলে যেতে পারি। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কিভাবে পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করলাম। পাওয়ার ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা আর্মে কোন কোন পাওয়ার থাকে না, বেসে থাকবে আমার অ্যাক্টিভ পাওয়ার, পারপেন্ডিকুলার থাকবে রিয়াক্টিভ পাওয়ার, এবং হাইপোটেনিয়াস মিন্স রেজাল্টে থাকবে আমার কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার। দেখো গ্লাসের যে আমি এক্সাম্পল দিয়েছিলাম সেখানে আমার রিয়েল পাওয়ার কোনটা না, যে পরিমাণ আমার কোল্ড ড্রিঙ্কস আছে দ্যাট ইজ রিয়েল পাওয়ার, যে পরিমাণ ফোম আছে দ্যাট ইজ আওয়ার রিয়াক্টিভ পাওয়ার, এবং টোটাল যে গ্লাস সেটা আমাদের কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এটা হলো পাওয়ার ট্রায়াঙ্গেল। আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে পাওয়ার ট্রায়াঙ্গেলেও যেতে পারি, আমরা ভোল্টেজ থেকেও পাওয়ার ট্রায়াঙ্গেলে যেতে পারি। তাহলে এখানে এই জিনিসগুলো আজকে আলোচনা করলাম, এবং রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স যখন একটা সার্কিটে থাকবে এবং সেই সার্কিটে যদি আমরা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে যে পাওয়ারটা টোটাল কনজিউম করছে সেটা কি না অ্যাপারেন্ট পাওয়ার অর টোটাল পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার অর ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার। প্রত্যেকটা একই মানে বোঝে, মানে যেটাকে আমরা অ্যাপারেন্ট বলছি সেটাকে আমরা কমপ্লেক্স পাওয়ারও বলছি, সেটাকে আমরা আবার ভোল্ট অ্যাম্পিয়ার বলছি, সেটাকে আবার আমরা টোটাল পাওয়ার বলছি। চারটেই কিন্তু একই, মানে কখনো কনফিউজড হয়ে যেও না। তুমি জানো অ্যাপারেন্ট পাওয়ার, কিন্তু এক্সামে এসছে কমপ্লেক্স পাওয়ার, তুমি জানো ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার, এক্সামে এসছে টোটাল পাওয়ার। তাহলে কনফিউজড হয়ে যেও না, এই টার্মগুলো প্রত্যেকটা কিন্তু তোমাকে জানা চাই যে টোটাল পাওয়ারকে ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ারও বলে, অ্যাপারেন্ট পাওয়ারও বলে, কমপ্লেক্স পাওয়ারও বলে। কেমন? আচ্ছা, তাহলে এবার কনক্লুশনে আসবো। এখানে কনক্লুশন একটাই, যে সার্কিটে অনলি রেজিস্ট্যান্স থাকে সে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, যে সার্কিটে অনলি ইন্ডাক্টর থাকে সেই সার্কিট কি কনজিউম করে, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। যে সার্কিটে ক্যাপাসিটেন্স থাকে সে কি কনজিউম করে, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এদের ক্ষেত্রে এরা কোনো রকমের অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না। কিন্তু যখন মিক্সড সার্কিট, মিক্সড ইন দ্য সেন্স মিন্স এল এর সাথে আর, সির সাথে আর মিন্স আরএল সার্কিট কিংবা আরসি সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের জন্য অ্যাক্টিভ পাওয়ার, ইন্ডাকট্যান্সের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে টোটাল যে পাওয়ার হচ্ছে সেটা কি পাওয়ার, টোটাল পাওয়ার অর অ্যাপারেন্ট পাওয়ার। আবার যখন আর এবং সির কম্বিনেশন হবে তাহলে আর এর জন্য অ্যাক্টিভ পাওয়ার, সির জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে সার্কিট টোটাল সিস্টেম থেকে যে পাওয়ারটা টানছে অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ দুটো মিলে কি হচ্ছে, অ্যাপারেন্ট পাওয়ার।
তাহলে এবার চলে এসো সেই কোল্ড ড্রিঙ্কস অ্যানালজিতে চলে এসো, যেখানে সাপোজ আর এন্ড সি, আর কি টানছে অ্যাক্টিভ পাওয়ার মিন্স কোল্ড ড্রিঙ্কস, সি কি টানছে রিঅ্যাক্টিভ পাওয়ার দ্যাট ইজ ফোম, টোটাল কি টানছে দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার দ্যাট মিন্স টোটাল ভলিউম অফ গ্লাস। ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি কিলোওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট কি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এই অবধি ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো জানাবে। বোর্ডটা ছোট তাই অনেকবার মুছতে হচ্ছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পারছি, একটু মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেমন? দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ গুড বাই, টাটা।